অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করব, যেমন বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন কত থাকছে, বেবজার রপ্তানি আয়, স্বর্ণের দাম ও সোনালী আঁশ পাটের অর্থনীতি। আলোচনা করব দেশের শেয়ার বাজারে বিনিয়োগ লেনদেন নিয়েও, সঙ্গে থাকছে বন্দর বাণিজ্য ও হাটের খবর। সপ্তাহ শেষের ভাগ শেষে আপনার সাথে আছি তানজিম শাফিন। বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়ন ২০ বছরের মধ্যে সর্বনিম্ন, বরাদ্দের চেয়ে খরচ কম ৭২,০০০ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় জানিয়ে দেয় যে অপরিকল্পিত উন্নয়ন ব্যয়গুলো কমানো হবে, যেগুলো জনগুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে সেগুলোতে কেবল ব্যয় করা হবে। এবং তারই ফলশ্রুতিতে ২০২৪-২৫ অর্থবছরে এডিপির যে মোট বরাদ্দ প্রায় ২,২৭,০০০ কোটি টাকা, সেখান থেকে ব্যয় হয়েছে ১,৫৩,৪৫০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের দিকে ফিরে তাকালে ২,৫৪,০০০ কোটি টাকার বেশি এডিপি বরাদ্দ থাকলেও বাস্তবায়ন হয়েছে ২,০৫,০০০ কোটি টাকা। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ২,৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ থেকে বাস্তবায়ন হয়েছে ২,০১,০০০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে ২,১৯,০০০ কোটি টাকা থেকে ব্যয় হয়েছে ২,০৩,০০০ কোটি টাকার বেশি। ২০-২১ অর্থবছরে ২,০৯,০০০ কোটি টাকা থেকে ব্যয় হয়েছিল ১,৭১,০০০ কোটি টাকা। অর্থাৎ ২ লাখ কোটি টাকার যেখানে বরাদ্দ ছিল সেখান থেকেও এবছরের ব্যয় কিন্তু কম হয়েছে। অর্থবছর ভিত্তিক এডিপি বাস্তবায়নের হার যদি আমরা দেখি, সেক্ষেত্রে ২০২৪-২৫ অর্থাৎ সবশেষ অর্থবছরে ৬৭% এডিপি বাস্তবায়ন হয়েছে, যা ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। আমরা বলছিলাম শুরুতেই ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৮০%। ২০২২-২৩-এ এডিপি বাস্তবায়ন হয় ৮৫%। ২০২১-২২ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৯২% এবং ২০-২১ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৮২%। মন্ত্রণালয় এবং বিভাগ ভিত্তিক যে এডিপি ব্যয়, বলছিলাম যে অপ্রয়োজনীয় ব্যয়গুলো কমিয়ে আনার জন্য চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। তারা অপরিকল্পিত উন্নয়ন ব্যয় কমানো এবং জনগুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যয় বাড়িয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি খরচ করেছে এডিপি, বরাদ্দের ৯৯% ব্যয় করা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। বিদ্যুৎ বিভাগ ব্যয় করেছে ৯৮%, জ্বালানি ও খনিজ সম্পদ ৯৮%, সুরক্ষা সেবা ৯৬%, পানি মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড সহ আরও নানা দিকগুলো রয়েছে। যেহেতু বন্যা, অতিবৃষ্টি গত কয়েক বছরে ব্যাপকভাবে দেখা গেছে জলবায়ু পরিবর্তনের ফলে, পানি মন্ত্রণালয়ের যে ব্যয় সেটিও ৯৪% বা প্রায় ৯৫% মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ থেকে ব্যয় করতে পেরেছে পানি মন্ত্রণালয়। এরপরে রয়েছে ভূমি মন্ত্রণালয় ৩৭.৪৬% এবং পিএসসি সরকারি কর্ম কমিশন ব্যয় করেছে ৩৭.৪৬%। নির্বাচন কমিশন ব্যয় করেছে এডিপির ৩২.০২%। স্বাস্থ্যসেবায় ব্যয় হয়েছে ২১.৭৪, স্বাস্থ্য শিক্ষায় ব্যয় হয়েছে ১৫.৩৬% বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ। এবার স্বর্ণের বাজার নিয়ে আলোচনা করতে চাই। একদিনের মধ্যে ফের বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ১,৭৩,০০০ টাকা ভরিতে। আমরা স্বর্ণের দামের যেই ওঠানামা সেটি দেখে নিতে পারি। এবছর সর্বোচ্চ স্বর্ণের দাম উঠেছিল ইতিহাসের ১,৭৭,৮৮৮ কোটি টাকা, যেটি উঠেছিল এপ্রিল মাসে। এরপরে মে মাসে কিছুটা কমে আসে এবং বর্তমানে দাম রয়েছে ১,৭৩,১৭৬ টাকা। মার্চ মাসে স্বর্ণের দাম দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের স্বর্ণ হলমার্ককৃত ২২ ক্যারেটের দাম ছিল ১,৫৪,৯৪৫ টাকা, ফেব্রুয়ারির দিকে ১,৫০,০০০ এবং এরও আগে যদি আমরা যাই জানুয়ারি মাসে ১,৪২,৭৯৯ টাকায় পাওয়া যেত এক ভরি হলমার্ককৃত ২২ ক্যারেট স্বর্ণ। ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুবিধা পাচ্ছে বাংলাদেশ। বিদায়ী অর্থবছরে বেবজার রপ্তানি ছাড়িয়েছে $৮.22 বিলিয়ন। কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় ৭ লাখ বাংলাদেশের। বেবজার পূর্ণার্থ বাংলাদেশের এক্সপোর্ট প্রসেসিং জোন যেগুলো রয়েছে, সেখান থেকে কর্মসংস্থানের বিষয়টি খুব ভালোভাবে আসছে। আমরা কর্মসংস্থানের যে ব্যাপারটি সেটি দেখতে পাচ্ছি যে কর্মসংস্থান হয়েছে প্রায় ৫ লাখ মানুষের এবং সাথে সাথে জাতীয় রপ্তানি প্রায় ১৭.০৩% এসেছে শুধুমাত্র এই অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে।
এক্সপোর্ট প্রসেসিং জোনগুলো থেকে। রপ্তানি প্রবৃদ্ধির মধ্যে 16.2% অবদান রয়েছে এর। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজার যেই ভূমিকা তা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত দেখে নিতে পারি। প্রতিষ্ঠার পর রপ্তানি 119 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, উৎপাদিত পণ্য বিশ্বের 120টিরও বেশি দেশে রপ্তানি হয়। বিদায়ী অর্থ বছরে বিনিয়োগ 292.77 মিলিয়ন মার্কিন ডলার, প্রস্তাবিত 497.48 মিলিয়ন বিনিয়োগে আরও 60,000 কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হয়েছে। বেবজার শিল্প ইউনিট 563টি, এর মধ্যে 450টি চালু রয়েছে এবং বাস্তবায়নাধীন রয়েছে 113টি। জুন পর্যন্ত 8টি ইপিজেড ও বেবজা অর্থনৈতিক অঞ্চলে যেটি আমরা দেখছি যে 5,33,527 জনের কর্মসংস্থান হয়েছে। শেয়ার বাজারের খবর নিয়ে ফিরবো একটা বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন ভাগশেষ। মেঘ কেটেছে পুঁজিবাজারে, নতুন দিনের উদয়ে দেখা যাচ্ছে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 28 পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে 951 কোটি টাকার। আজকের লেনদেনের বিস্তারিত তথ্য দেখে নিতে পারি। সপ্তাহের শেষ দিনে 28.09 পয়েন্ট বেড়েছে সার্বিক সূচক ডিএসইএক্স, দাঁড়িয়েছে 5,392.04 পয়েন্টে। টাকার অঙ্কে লেনদেন হচ্ছে 951 কোটি 78 লাখ টাকার, যদিও গতদিনের তুলনায় লেনদেন কিছুটা কমেছে, 34 কোটি 75 লাখ টাকার লেনদেন কম হয়েছে। এছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার দর কমেছে, 171টি প্রতিষ্ঠান শেয়ার দর হারিয়েছে, দর বেড়েছে 161টির এবং দর অপরিবর্তিত থেকেছে 66টি প্রতিষ্ঠানের শেয়ারের। ঢাকার পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনে টানা 5 দিনই সূচকের উত্থান হয়েছে। আগের সপ্তাহের চেয়ে লেনদেন ও মূলধন সপ্তাহে বেড়েছে। আমরা একটু সপ্তাহের 5 দিনের লেনদেনের তথ্য দেখে নিতে পারি। এই সপ্তাহে সব কয়দিনই টাকার অঙ্কে লেনদেন 800 কোটির কাছাকাছি ছিল, যেখানে সপ্তাহ শুরু হয়েছিল 775 কোটি টাকার লেনদেনের মধ্য দিয়ে। সূচকে বড় ইতিবাচকতা দেখা যায়, 61.55 পয়েন্ট বাড়ে সূচক সপ্তাহের প্রথম দিনের লেনদেন। এর পরদিনও ধারাবাহিকভাবে ইতিবাচক থেকেছে পুঁজিবাজারের লেনদেন। 860 কোটি টাকার লেনদেন হয়, লেনদেন বেড়েছে টাকার অঙ্কে প্রায় 90 কোটি টাকার মতো এবং সার্বিক সূচকে 25.59 পয়েন্ট যোগ হয়। এরপর দিন পরপর 3 দিনই বলা চলে ভালো ধরনের উত্থান। পরদিন 50.94 পয়েন্ট বেড়েছে সূচক, যাতে বাজার মূলধন ছাড়িয়ে যায় 7 লাখ টাকা আর 7 লাখ কোটি টাকা, দুঃখিত। এরপরে আমরা যেটি দেখি যে পরদিন আরও ইতিবাচকভাবে বাজারে লেনদেন হয়, প্রায় 1000 কোটি টাকার ছুঁই লেনদেনে বাজারের সূচক বেড়েছিল 93.37 পয়েন্ট, দাঁড়ায় 5363.94 পয়েন্ট এবং সপ্তাহ শেষে বাজার মূলধন এসে দাঁড়িয়েছে 7,08,000 কোটি টাকায়। সার্বিক সূচক অবস্থান করছে 5,392 পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই বা সার্বিক সূচক বেড়েছে 108 পয়েন্ট, লেনদেন হয়েছে 56 কোটি 18 লাখ টাকার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক দাঁড়িয়ে আছে 15,013.79 পয়েন্টে, সূচকটি বেড়েছে 108.48 পয়েন্ট। টাকার অঙ্কে লেনদেন 56 কোটি 18 লাখ টাকা হয়েছে এবং লেনদেন গতদিনের তুলনায় বেড়েছে 49 কোটি 51 লাখ টাকার। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে 115টি প্রতিষ্ঠানের শেয়ারের, দর অপরিবর্তিত থেকেছে 35টি প্রতিষ্ঠানের শেয়ার এবং দর কমেছে 99টি প্রতিষ্ঠানের শেয়ারে। বন্দর বাণিজ্যের খবর নিয়ে ফিরবো একটা বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ভাগশেষ। দেশে কাঁচা পাট উৎপাদন ও রপ্তানি কমে আসছে, অন্যদিকে পাটজাত পণ্য রপ্তানিতে আশা জাগাচ্ছে। পাট চাষ নিয়ে জামালপুর থেকে সরাসরি যুক্ত হব, তার আগে পাট অধিদপ্তরের দেয়া উৎপাদন ও রপ্তানির তথ্য দেখে নিতে চাই।
পাট বা সোনালী আঁশের যে উৎপাদন দেশে তা ক্রমেই কমতে থাকলেও আমরা দেখছি যে এ নিয়ে আশা রয়েছে, যেহেতু বিভিন্ন প্রক্রিয়ায় পাটজাত বিভিন্ন পণ্যের চাহিদা বহির্বিশ্বে বাড়ছে। 2022-23 অর্থ বছরে পাটের উৎপাদন 36.94 বেল, যেখান থেকে রপ্তানি হয়েছে 12.43 বেল। রপ্তানি আয় মিলিয়ন ডলারে দেখছি 168.77 মিলিয়ন ডলার। তবে তা পরের 2 অর্থ বছরে কমেছে। 2023-24 অর্থ বছরে পাটজাত পণ্য থেকে যে রপ্তানি আয় সেটি 160.49 মিলিয়ন ডলার এবং 2024-25 অর্থ বছরে পাটজাত পণ্য থেকে রপ্তানি আয় হয়েছে 148.48 মিলিয়ন ডলার। পাটজাত পণ্য রপ্তানির যেই পরিসংখ্যান, আমরা পাট রপ্তানির পরিসংখ্যান দেখছিলাম। পাটজাত পণ্য রপ্তানির পরিসংখ্যান যদি আমরা দেখি 2022-23 অর্থ বছরে পাটজাত পণ্য রপ্তানি হয়েছে 690 মিলিয়ন ডলারের। 2023-24 তা 683 মিলিয়ন ডলারের দ্বারা এবং 2024-25 অর্থাৎ সবশেষ অর্থ বছরে 671.60 মিলিয়ন ডলার পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এবং এই পণ্য রপ্তানির আয় কমলেও আমরা দেখছি যে পাটজাত পণ্য রপ্তানির পরিমাণ বেড়েছে, যেখানে 2023-24 অর্থ বছরে পাটজাত পণ্য রপ্তানি হয়েছিল 5.86 লাখ টনের, যেটি 2024-25-এ 6.43 লাখ টনে উন্নীত হয়। জামালপুরে চলতি বছরে 23,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাট চাষ করা হয়েছে। কৃষকরা জানান বিঘা প্রতি পাট চাষে খরচ হয়েছে 4 থেকে 5 হাজার টাকা, আর পাট উৎপাদন হচ্ছে 5 থেকে 6 মণ। তবে বাজারে পাটের ভালো দাম ও চাহিদা থাকায় পরেও জেলায় পাট চাষ কমছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে জামালপুর সদর উপজেলা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, আমরা দেখছিলাম পরিসংখ্যান কিছু, সেখানে আমরা দেখছিলাম যে পাটজাত বিভিন্ন পণ্যের চাহিদা বিশ্ববাজারে বাড়ছে, কিন্তু তারপরও স্থানীয় চাষিদের পাট চাষে আগ্রহ কমছে কিনা, পাট চাষের জমির পরিমাণ কমে আসছে, সেটিও আমরা পরিসংখ্যানে দেখছিলাম। চাষিরা কি বলছেন? জুয়েল, আমরা কিছু পরিসংখ্যান দেখছিলাম পাট অধিদপ্তরের, সেখানে আমরা দেখছিলাম যে বছর বছর পাট চাষের লক্ষ্যমাত্রা যেটি ধরা হচ্ছে সেটি পূরণ হচ্ছে না, বরঞ্চ পাট চাষের জমির পরিমাণ কমে আসছে। কিন্তু বিশ্ববাজারে পাটের চাহিদা রয়েছে, পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে এবং রপ্তানি আয়ও বাড়ছে। তো সেখান থেকে আসলে চাষিদের কি অবস্থা? জামালপুরের চলতি বছরে 23,010 হেক্টর জমিতে পাট চাষ করেছে, যা গত বছরের তুলনায় 1,000 হেক্টর কম। অর্থাৎ গত বছরেও জামালপুরে 24,285 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছিল। যদিও জামালপুরে পাট চাষ একটি লাভজনক হওয়ার পরেও দিনে দিনে কিন্তু পাট চাষ অনেকটা কমে গিয়েছে। অর্থাৎ আমি আজকে বেশ কয়েকজন পাট চাষীদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে, বর্তমান বাজারে পাট বিক্রি হচ্ছে প্রতি মণ 3400 থেকে 3500 টাকায়, আর যেখানে প্রতি বিঘাতে পাট উৎপাদন খরচ হচ্ছে 4 থেকে 5,000 টাকা। তার বিপরীতে পাট উৎপাদন হচ্ছে 5 থেকে 6 মণ পাট, অর্থাৎ এই 5 থেকে 6 মণ পাটের দাম কিন্তু 15 থেকে 18,000 টাকার বিক্রি হচ্ছে। অর্থাৎ পাট লাভজনক হলেও কিন্তু দিন দিন পাট চাষে অনাগ্রহী হয়ে উঠছে কৃষকরা। তার একটি অন্যতম কারণ হচ্ছে বর্তমানে জামালপুরে যে পরিমাণ পাট চাষ করেছে সেই পাট কর্তন করে জাগ দিতে যে সমস্যা হয় সেটি কিন্তু একটা সমস্যা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে শ্রাবণ মাস চলছে, কিন্তু খাল বিল নদী নালা সবগুলো শুকনা রয়েছে, সেখানে পাট কর্তন করে যে জাগ দিয়ে আঁশ ছাড়ানো সেটিরও ব্যবস্থা কিন্তু নেই। আরেকটি বিষয় বলা চলে, যখন পাট মাঠে মাঠে রোপণ করা হয়, অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে, সেই সময় একটি খরা থাকার কারণে পাট বীজ মাঠে ছিটালো, সেটি মরে যাওয়ার ফলে সব মিলে বলা যায় এই যে পাট উৎপাদনের একটি অনীহা তৈরি হয়েছে কৃষকরা। এই ছিল জামালপুর থেকে আমার কাছে পাট চাষের সবশেষ তথ্য। শাফিন। সহকর্মী জুয়েল রানা যুক্ত হয়েছিলেন জামালপুর থেকে, জানাচ্ছিলেন পাট চাষ নিয়ে কৃষকদের অনাগ্রহের কারণ। এদিকে চাল আমদানিতে প্রস্তুতি নিতে শুরু করেছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, সবুজ সংকটের অপেক্ষায় রয়েছেন
আমদানিকারকরা? জানাবেন যে তাদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আমাদের। সাফরিন, খাদ্য নিরাপত্তা যে মজুত রয়েছে সরকারের যে উদ্যোগ, সেটি উদ্যোগ নেবার ফলে 4 লাখ টন চাল কিন্তু কিনবে সরকার। এই খবরের পরপর বন্দরে যারা আমদানিকারক রয়েছেন তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং ইতিমধ্যে আজকে একটি চিঠি জারি হয়েছে খাদ্য মন্ত্রণালয় থেকে। সেটি হচ্ছে আগামী 7 আগস্ট পর্যন্ত আমদানিকারকরা সরকারের কাছে চাল আমদানির যে অনুমতিপত্র সেটি তারা আবেদন করে নিতে পারবেন এবং হয়তো আগামী মাসে এই চাল কিন্তু হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হবার সম্ভাবনা রয়েছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন, তারা মূলত প্রস্তুতি নিয়েছেন, ব্যাংকগুলোর সাথে কথা বলছেন, ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং সিএনএফ এজেন্ট যারা অ্যাসোসিয়েশনের যারা আছেন তাদের সাথে কথা বলছেন। সব মিলিয়ে তারা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছেন যাতে করে সরকারের অনুমতিপত্র পাওয়ার পরে তারা কিন্তু এই চালগুলো এই বন্দর দিয়ে আমদানি করবেন বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন মূলত চালটি মজুত করা হবে, পাশাপাশি যখন চালটি আসবে আসার পর কিন্তু বাজারে যে দামের বিষয়টি রয়েছে সেটিও কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে আসবেন এবং কবে আসবে তারা বলছেন। এবং আমি বন্দরের যে চিত্রটি দেখছি, এখন বন্দরে কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকটাই ধীর গতিতে রয়েছে। চাল আমদানি হলে হয়তো ব্যবসা বাণিজ্যের যে গতি সেটিও কিন্তু ফিরবে, কারণ এখন যেখানে 28 থেকে 30টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে, তখন কিন্তু চাল আমদানি হলে আরো কিন্তু পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে এবং বন্দরের শ্রমিক কর্মচারী সবার কিন্তু একটা ব্যস্ততা বাড়বে। তো শাপিন, সব মিলিয়ে বলা চলে যে ব্যবসায়ীরা কিন্তু একটা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন চাল আমদানির। শাপিন। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন আমদানিকারকদের চাল আমদানির প্রস্তুতি নিয়ে। নওগাঁয় সপ্তাহের ব্যবধানে কমেছে ধানের দাম। প্রকারভেদে 1400 থেকে 1650 টাকা মন দরে বিক্রি হচ্ছে ধান। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। এ নিয়ে আরো জানাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগড়ি হাট থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। এ নিয়ে আমরা বিস্তারিত দেখব। আব্বাস আলী কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। গত এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় সব ধরনের ধানের দাম কমেছে মনে প্রায় 40 থেকে 50 টাকা পর্যন্ত। আর ধানের দাম কমায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগড়ি হাটবার, এই হাটে ধানের দাম কমার পর আজ ধান বিক্রি হচ্ছে কাটারিভোগ 1650 থেকে 1670 টাকা, জিরাশাইল 1600 থেকে 1620 টাকা এবং সুফলতা 1450 থেকে 1470 টাকা মন দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যেহেতু আগামী মাসে এলসি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, এ কারণে তারা ধান কিছুটা কম কিনছেন। এছাড়া তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। গত 2 মাসের ব্যবধানে 8টি প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 6,52,000 টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ জেলা খাদ্য বিভাগ এবং জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে যারা ধান চাল মজুদ করা হয়েছিল তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়েছিল। আর এই জরিমানার ভয় এবং আগামী মাসে এলসি চালু হওয়ার আতঙ্কে আসলে এই ধানের দাম কমেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা জানিয়েছেন যদি তারা ধান কিনে মজুত করে তাহলে তাদেরকে জরিমানা গুনতে হবে, এই ভয়ে তারা কম পরিমাণ ধান কিনছেন। আর বাজারে যেহেতু ধানের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, যার কারণে কৃষকরা আসলে কম দামে ধান বিক্রি করতে তারা বাধ্য হচ্ছেন। আগামীতে ধানের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। সরবরাহ স্বাভাবিক থাকায় চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে সপ্তাহ ব্যবধানে ডাল জাতীয় 2-1টা পণ্যের দাম কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন খাতুনগঞ্জের বাজারে স্বাভাবিক সময়ের চেয়ে বেচা কেনা কমেছে 30 থেকে 40%। এ নিয়ে বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। জানাবেন যে খাতুনগঞ্জের মতো বড় বাজারে, পাইকারি বাজারে 30 থেকে 40% ভোগ্যপণ্যের বেচা কেনা কমে আসা, এটি কি আসলে কোনো শঙ্কার ইঙ্গিত করে না কিনা? ব্যবসায়ীরা কি বলছেন? প্রথমে বলে রাখি যে দেশের ভোগ্যপণ্যের চাহিদার প্রায় 40% কিন্তু চট্টগ্রামের এই বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে পূরণ করা হয়, যার কারণে আমরা দেখি যে প্রতিনিয়ত এই বাজারটি ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতিতে বেশ সরগরম থাকে। আজকেও আমরা দেখতে পাচ্ছি বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতি রয়েছে, কিন্তু বেচা বিক্রি ও অন্যান্য সময়ের চাইতে যদি বলি যে 10-15 দিন ধরে 30 থেকে 40% পর্যন্ত কমেছে। এক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন প্রতি বছর এই সময়টাতে বেচা বিক্রি খানিকটা কম হয়। পাশাপাশি তারা আরও একটি বিষয় এখানে দাঁড় করাচ্ছেন, তবে সেই
সেটি আসলে কতটুকু যৌক্তিক সেটি এখনও নির্দিষ্ট নয়। সেটি হলো যে এখন আসলে মৌসুম হচ্ছে মূলত ফলের মৌসুম, যার কারণে পেঁয়াজ, রসুন, আদা এই জাতীয় পণ্যের বেচা বিক্রি কিছুটা কম থাকে এই সময়ে, যদিও তার সত্যতা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আর দামের ক্ষেত্রে যদি বলি, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজের দাম কিন্তু বেশ কিছুদিন ধরেই কমতির দিকেই, বিশেষ করে দেশীয় পেঁয়াজ বাজার দখলে রেখেছে। সেক্ষেত্রে পাইকারিতে আমরা দেখতে পাচ্ছি 45 থেকে 50 টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমদানি করা যে চায়না রসুন রয়েছে সেগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 104 থেকে 5 টাকায়, আদা বিক্রি হচ্ছে 120 টাকায়। অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলোর দামও কিন্তু অনেকটা কমেছে। মশলা জাতীয় পণ্যের মধ্যে শুধুমাত্র এলাচ ছাড়া অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলোর দামও কিন্তু অনেকটাই কমতির দিকে বলছেন এখানে যারা ব্যবসায়ী আছেন তারা। তবে ডাল জাতীয় যে পণ্যগুলো আছে তার মধ্যে মসুর ডাল, যেটি ভারত থেকে আমদানি করতে হয়, সেই মসুর ডালের দাম কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে। অন্যান্য ডাল যেগুলো আছে সেগুলোর দাম কমতির দিকে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানি, রপ্তানি এবং ভোগ্যপণ্যের সবশেষ তথ্য। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী কাজী মাহফুজ যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের বাজারের কেনাবেচা পরিস্থিতি জানাচ্ছিলেন। এই ছিল এই সপ্তাহের ভাগশেষে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/এখন tv।